প্রতি বছর শীতকালে অনেক পেশেন্ট হসপিটালে ভর্তি হয় এবং আইসিইউতে ভর্তি হয় হার্ট অ্যাটাক, স্ট্রোক, রেসপিরেটরি ইনফেকশন অ্যান্ড নিউমোনিয়া নিয়ে। তার মধ্যে অনেক পেশেন্ট ইনফ্যাক্ট ভেন্টিলেটরের দরকার পড়ে, কোনো পেশেন্ট ইনফ্যাক্ট আনফর্চুনেটলি মারাও যান। কিন্তু এই সব কমপ্লিকেশনই আপনি অনেকটাই প্রিভেন্ট করতে পারেন যদি আপনি সিঙ্গেল শট নিতে পারেন ফ্লু ভ্যাকসিন। ফ্লু হিসেবে আমরা বুঝি যে অনেক ক্ষেত্রে যে কাশি, সর্দি বা জ্বর, কিন্তু ফ্লু ভ্যাকসিন নিলে শুধু যে কাশি, সর্দি বা জ্বরই প্রিভেন্ট হচ্ছে সেটা না, ইনফ্যাক্ট এটা আপনার হার্টকে প্রোটেক্ট করছে, ইভেন আপনার লাইফকেও প্রোটেক্ট করছে। আজ আসুন আমরা জেনে নিই যে ফ্লু ভ্যাকসিনের উপকারিতা কী কী, কাদেরকে সেটা দেওয়া দরকার এবং কখন সেটা দেওয়া দরকার। একজন কার্ডিওলজিস্ট হিসেবে যখনই পেশেন্টরা আমাকে জিজ্ঞেস করছে, আমি যখনই প্রেসক্রাইব করছি ফ্লু ভ্যাকসিন, পেশেন্টরা জিজ্ঞেস করছে কিসের জন্য আমরা ফ্লু ভ্যাকসিন নেব, এটা উত্তর আমি এটাই বলছি যে আপনার সেটা ফ্লু ভ্যাকসিন আপনাকে ফ্লু থেকে প্রিভেন্ট করবে, কিন্তু সেটা থেকেও বড় হচ্ছে আপনাকে বিভিন্ন কার্ডিয়াক সমস্যা বা স্ট্রোক থেকেও সেটা আপনাকে প্রিভেন্ট করবে। কারণ ফ্লু একটা কমন এলিমেন্ট, ইউজুয়ালি প্রতি বছর মিলিয়ন্স অফ পিপলসের ফ্লু হয়। অ্যান্ড ফ্লু অনেক ক্ষেত্রেই সেটা সেলফ লিমিটিং হয়, যেমন সামান্য সর্দি, কাশি, জ্বর থাকে, গা ম্যাজ করছে, কিন্তু কারো কারো ক্ষেত্রে স্পেশালি যারা সাসেপ্টেবল ইন্ডিভিজুয়ালস আছে তাদের ক্ষেত্রে ফ্লু কিন্তু সিরিয়াস মারাত্মক আকারও ধারণ করতে পারে। তার মধ্যে কারো কারো হয়তো বা হসপিটালাইজেশনের দরকার পড়তে পারে, ইভেন আইসিইউ অ্যাডমিশনের দরকার পড়তে পারে, কারো কারো আবার ভেন্টিলেশনের দরকার পড়তে পারে। অ্যান্ড আনফর্চুনেটলি কেসে কারো কারো এটাতে মৃত্যুও হতে পারে। তো ফ্লু নিয়ে অ্যাকচুয়ালি অবহেলা করা উচিত না, কারণ ফ্লুতে অনেক কমপ্লিকেশন দেখা দিতে পারে, তার মধ্যে কার্ডিয়াক কমপ্লিকেশনও দেখা দিতে পারে। তো ফ্লু ভ্যাকসিন নিলে ইনফেকশন যেমন প্রিভেন্ট হয়, তার সঙ্গে হসপিটালাইজেশনে অনেকটাই সেটা প্রিভেন্ট করতে পারছে। ইনফ্যাক্ট মর্টালিটি প্রিভেনশনের ক্ষেত্রেও কিন্তু ফ্লু ভ্যাকসিনের ভূমিকা অপরিসীম। তো ফ্লু আর হার্টের মধ্যে ফ্লু ইনফেকশন বা বিভিন্ন রেসপিরেটরি ইনফেকশন, ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন আর হার্ট ডিজিজের মধ্যে রিলেশন দেখা গেছে বিভিন্ন সমীক্ষায় 5% ইনক্রিজ যদি অ্যানুয়াল ফ্লুতে হয়ে থাকে, ইনক্রিজ হয়ে থাকে অ্যানুয়াল ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন, তাহলে সেটা আমাদের যে হসপিটালাইজেশন, সেই হসপিটালাইজেশনটা আপ টু 25% ইনক্রিজ। তার মানে ফ্লু ইনক্রিজ হলে আমাদের হসপিটালাইজেশন অনেকটাই ইনক্রিজ হয়ে যায়, অনেকটাই কমপ্লিকেশন দেখা দিতে পারে। অ্যান্ড স্পেশালি বিভিন্ন রেসপিরেটরি ভাইরাল ইনফেকশন অ্যান্ড ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে আমাদের হার্টেরও ডিকম্পেনসেশন বা হার্টেরও কমপ্লিকেশন দেখা দিতে পারে। তো হার্ট আর ফ্লুর মধ্যে কি যোগাযোগ? অনেক ক্ষেত্রে আমরা ভাবতে পারি এটার মধ্যে কোনো যোগাযোগ নেই, আসলে কিন্তু তা না। হার্ট আর ফ্লু কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। দেখা গেছে যাদের এই হার্টের সমস্যা আছে ওদের ফ্লু, স্পেশালি সিভিয়ার ফ্লু হওয়ার রিস্ক অনেকটাই বেড়ে যায়। আবার যাদের ফ্লু হয়েছে ওদেরও হার্টের কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তো বিভিন্ন রেসপিরেটরি ভাইরাল ইনফেকশন যেমন ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা বা অন্যান্য ভাইরাল ইনফেকশন অ্যান্ড ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে হার্ট অ্যাটাক রিস্ক অনেকটাই বেড়ে যায়। স্পেশালি ফার্স্ট 1 উইক, এক সপ্তাহ পর ভাইরাল ইনফেকশন হওয়ার বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার এক সপ্তাহ পর রিস্কটা অনেকটাই ইনক্রিজ হয়ে যায়। যেটা আমরা চার্টে দেখাচ্ছি, তার মধ্যে সবথেকে বেশি রিস্ক কিন্তু ইনফ্লুয়েঞ্জা। অন্যান্য ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনও রিস্ক আছে, কিন্তু ইনফ্লুয়েঞ্জার রিস্কটা অনেকটাই। তো কিভাবে ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন আমাদের যে লাংসে হচ্ছে সেটা হার্টকে এফেক্ট করে? তার মধ্যে অন্যতম হচ্ছে যে ভাইরাল ইনফেকশন আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেক্ট করছে, যেটা থেকে আমাদের জ্বর, সর্দি, কাশি হয়। সেটাই অনেক ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, কারো কারো ক্ষেত্রেই কিন্তু সেই ভাইরাসটা আমাদের যে হার্টের মাসল সেটাকেও এফেক্ট করে। আর সেটা করলে অনেক ক্ষেত্রে যে হার্টের মাসল সেটা উইক হয়ে যায়, যেটাকে আমরা বলি কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিয়ার। মানে হার্টের মাসেল তখন ভালোভাবে পাম্প করতে পারে, হার্ট দুর্বল হয়ে যায়, সেটাকে বলা হয় হার্ট ফেইলিয়ার। তো রেসপিরেটরি ভেরিয়াস ভাইরাল ইনফেকশন আপনার হার্ট ফেইলিয়ার করতে পারে বা হার্টকে দুর্বল করতে পারে। তেমনই বিভিন্ন রেসপিরেটরি ভাইরাল ইনফেকশন ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি হার্ট অ্যাটাক করতে পারে, কারণ আমাদের রক্তনালীতে সেটা ক্লট করার মাধ্যমে সেটা হার্ট অ্যাটাক করতে পারে, যেটা আমরা কোভিডের সময় দেখি। তেমনই কিছু কিছু ভাইরাল রেসপিরেটরি ইনফেকশনের জন্য আমাদের যে হার্ট রেট, সেই হার্ট রেটটা ইরেগুলার হয়ে যায়, যেটাকে আমরা বলি এরিথমিয়া। অ্যান্ড এরিথমিয়া থেকে সাডেন কার্ডিয়াক ডেথ পর্যন্ত হতে পারে। তো এই ডিফারেন্ট ওয়েজে রেসপিরেটরি যে ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন সেটা আমাদের হার্টকে এফেক্ট করতে পারে, আমাদের হার্ট অ্যাটাক করতে পারে, হার্ট ফেলিয়ার করতে পারে, ইভেন এরিথমিয়া বা সাডেন কার্ডিয়াক ডেথও সেটাও করতে পারে। তো ফ্লু শুধু এটা ভাবলে চলবে না এটা জ্বর, সর্দি, কাশি করছে, ইনফ্যাক্ট এটা সিরিয়াস কমপ্লিকেশনও করতে পারে। তো সাধারণত আমরা যেটা জানি হার্ট অ্যাটাকের জন্য কয়েকটা রিস্ক ফ্যাক্টর দায়ী, যেমন হাই সুগার, হাই প্রেশার, হাই কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইড, স্মোকিং, সেডেন্টারি লাইফস্টাইল, ওবিসিটি বা মোটাপা, এগুলো হচ্ছে কয়েকটা রিস্ক ফ্যাক্টর যেটা হার্ট অ্যাটাকের জন্য দায়ী। কিন্তু
দেখা গেছে যে এই কয়েকটা যে রিস্ক ফ্যাক্টর যেটা হার্ট অ্যাটাকের জন্য দায়ী, সেটা আপ টু 60% অফ দ্য হার্ট অ্যাটাকের জন্য দায়ী। অনেক ক্ষেত্রে 40% অফ দ্য হার্ট অ্যাটাকের ক্ষেত্রে দেখা গেছে এদের এই রিস্ক ফ্যাক্টরগুলো কোনোটাই নেই। হয়তো এদের সুগারও নেই, এদের প্রেশারও নেই, এদের কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসারাইডও নর্মাল আছে, ওরা স্মোকারও না, তবুও ওদের হার্ট অ্যাটাক। তো এই যে 40% যে হার্ট অ্যাটাকের পেশেন্ট যাদের কোনোই এই ট্র্যাডিশনাল রিস্ক ফ্যাক্টর নেই, এদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ইমার্জিং রিস্ক ফ্যাক্টর আছে যেটা হয়তো হার্ট অ্যাটাকের জন্য দায়ী। সো ইমার্জিং রিস্ক ফ্যাক্টরের মধ্যে যেমন পড়ছে ক্রনিক কিডনি ডিজিজ বা স্ট্রেস, ক্রনিক স্ট্রেস, অ্যাংজাইটি বা ক্রনিক ইনফ্লেমেশন, তেমনই একটা পড়ছে অ্যাকিউট বা ক্রনিক যেমন এই ভাইরাল ইনফেকশন বা বিভিন্ন রেসপিরেটরি ব্যাকটেরিয়াল ইনফেকশন। তো এই ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য কিন্তু আমাদের ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি হার্ট অ্যাটাক হতে পারে। তো তার জন্য ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি এই 2025-এ গাইডলাইন দিয়েছে যে ভ্যাকসিনেশন হচ্ছে একটা স্ট্র্যাটেজি যেটা আমাদের হার্টকে প্রোটেকশনের জন্য, হার্ট অ্যাটাক প্রিভেনশনের জন্য ওয়ান অফ দ্য প্রিভেন্টিভ অ্যাসপেক্ট। তার জন্য ভ্যাকসিনেশন, স্পেশালি ফ্লু ভ্যাকসিনকে কখনোই অবহেলা করা উচিত না। এটা ততটুকুই প্রোটেক্টিভ হার্ট অ্যাটাক প্রিভেনশনের ক্ষেত্রে যতটুকু আপনার সুগার কন্ট্রোল করলে যতটুকু আপনার হার্ট অ্যাটাকের প্রিভেনশন হয়। তো ভাইরাল ইনফেকশন, স্পেশালি ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন, হার্ট অ্যাটাক বিভিন্ন দেখা গেছে সমীক্ষায় যে ভাইরাল ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন হলে হার্ট অ্যাটাকের রিস্ক অনেকটাই বেড়ে যায়, স্পেশালি প্রথম এক সপ্তাহের। তার জন্য এই ভাইরাল ইনফেকশনগুলো কিন্তু কখনোই অবহেলা করা উচিত না। তার জন্য আমাদের এই যে ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন আমাদের লাংসে, সেটা প্রিভেনশনের জন্য আমাদের ভ্যাকসিনেশনকে গুরুত্ব দেওয়াটা ইম্পর্টেন্ট। আর ভ্যাকসিনেশন কাদের নিতে হবে? তার মধ্যে ইনফ্যাক্ট ভ্যাকসিনেশন সবাই আমরা নিতে পারি, স্পেশালি বয়স যদি 65 ইয়ার্সের বেশি হয় তাহলে ভ্যাকসিনেশন নেওয়াটা ইম্পর্টেন্ট। তার সঙ্গে যাদের কিছু কিছু কমপ্লিকেশন আছে, যাদের হার্টের সমস্যা আছে বা যাদের হয়তো বা জন্মগত হার্টের সমস্যা আছে, যেটাকে আমরা বলি কনজেনিটাল হার্ট ডিজিজ, বা যারা প্রেগনেন্ট, ওদের ভ্যাকসিনেশনের রিকোয়ারমেন্ট আছে। কিন্তু আদারওয়াইজ হেলদি ইন্ডিভিজুয়ালও কিন্তু ভ্যাকসিনেশন নিলে ওটা বেনিফিট দেবে, কিন্তু সবথেকে বেশি বেনিফিট হবে ওদের যাদের অলরেডি কিছু কিছু কোমরবিড কন্ডিশন আছে, মানে যাদের হয়তো বা সুগার আছে বা হার্টের সমস্যা আছে বা যারা প্রেগনেন্ট বা যাদের বয়স বেশি, ওদের ক্ষেত্রে বেনিফিটটা আরও বেশি। আদারওয়াইজ হেলদি ইন্ডিভিজুয়াল, ইনফ্যাক্ট হেলথ কেয়ার প্রোভাইডার আছে যারা ডক্টর বা নার্স বা প্যারামেডিক্যাল স্টাফ আছে, ওদেরও কিন্তু এই ভ্যাকসিনেশন নেওয়াটা ইম্পর্টেন্ট, যেটা থেকে ওদের এই ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন লাংসে যেটা হয় সেটা প্রিভেনশনে সহায়তা করবে। কারণ হেলথ কেয়ার প্রোভাইডাররা সবসময় এক্সপোজ থাকে পেশেন্টদের থ্রু, সেটা হেলথ কেয়ার প্রোভাইডার্সদের জন্য নেওয়াটা ইম্পর্টেন্ট। এমনই কিছু কিছু ইম্পর্টেন্ট গ্রুপস যাদের ভ্যাকসিনেশন নেওয়াটা ইম্পর্টেন্ট, স্পেশালি যাদের লাংসের সমস্যা আছে, যেমন যারা আস্তমার সমস্যা আছে, বা যারা প্রচুর সিগারেট খায়, যাদের সিওপিডির সমস্যা আছে, বা যারা ডায়াবেটিক, হাই সুগার আছে, বা ক্রনিক কিডনি ডিজিজ আছে, ওদের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকসিনেশন খুব ইম্পর্টেন্ট। তেমনি প্রেগনেন্ট ইন্ডিভিজুয়ালসের ক্ষেত্রে, যদি ভ্যাকসিনেশন দেওয়া হয়, সেটা যদি প্রেগনেন্ট মাদার্সকে প্রিভেন্ট করছে সেটা না, তার সঙ্গে যে চাইল্ডকেও প্রিভেন্ট করছে ফ্রম ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফেকশন, স্পেশালি প্রথম কয়েক মাস আফটার দ্য বার্থ। তেমনই কিছু কিছু হার্ট ডিজিজ পেশেন্টের ক্ষেত্রেও আমরা ভ্যাকসিনেশন দিয়ে থাকি, স্পেশালি যাদের অলরেডি হার্ট অ্যাটাক হয়েছে, যাদের অলরেডি স্ট্রোক হয়েছে, যাদের হার্ট ফেলিয়ার আছে বা হার্টের মাসল উইক আছে, ওদের ক্ষেত্রে আমরা এই ভ্যাকসিনেশন দিই। আর ম্যাক্সিমাম বেনিফিট দেখা গেছে ওদের ক্ষেত্রে যাদের রিসেন্টলি হার্ট অ্যাটাক হওয়ার পর যদি আপনি ভ্যাকসিনেশন নিচ্ছেন, তাহলে সেটা আপনাকে অনেকটাই ফার্দার হার্ট অ্যাটাক থেকে প্রিভেন্ট করতে পারে। তো দেখা গেছে এই ভ্যাকসিনেশন আপ টু 20 to 40% প্রিভেন্ট করতে পারে কমপ্লিকেশন থেকে বা মর্টালিটি থেকে, যেটা একটা স্ট্যাটিন, নর্মালি আমরা যেটা স্ট্যাটিন নিই, আমরা স্ট্যাটিন সাধারণত হার্ট ডিজিজের ক্ষেত্রে দিই বা ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে দিই প্রিভেনশনের জন্য, যাদের যেহেতু মানে হার্ট অ্যাটাক না হয় বা হার্টের সমস্যা না। স্ট্যাটিন যতটুকু প্রিভেন্ট করতে পারে ফিউচার হার্ট অ্যাটাক, তার থেকেও বেশি কিন্তু ভ্যাকসিনেশন প্রিভেন্ট করতে পারে ফিউচার হার্ট অ্যাটাক বা ফিউচার হার্ট কমপ্লিকেশন। তো ভ্যাকসিনেশনকে কখনোই অবহেলা করাটা। তো কখন ভ্যাকসিনেশন নেওয়া উচিত? ভ্যাকসিনেশন, স্পেশালি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন অ্যানুয়ালি নেওয়া উচিত, মানে প্রতি বছর একবার করে নেওয়া উচিত। কারণ এই ইনফ্লুয়েঞ্জা যেটা ভাইরাস, সেই ভাইরাসটা মিউটেট হতে থাকে, তার মানে প্রতি বছর সেটা চেঞ্জ হয়। তো তার জন্য প্রতি বছরই একবার করে ভ্যাকসিনেশন নেওয়াটা ইম্পর্টেন্ট। ভাইরাল ইনফেকশন যেমন ইম্পর্টেন্ট, তেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেমন নিউমোকক্কাল ইনফেকশনও কিন্তু আপ টু 30% অফ দ্য কেসেস নিউমোনিয়ার জন্য দায়ী। তো নিউমোকক্কাল ভ্যাকসিনও আছে, যেটা নিউমোকক্কাল ভ্যাকসিন দিলে এই নিউমোকক্কাল নিউমোনিয়া যেটা প্রিভেন্ট হয়, অ্যান্ড সেটা থেকে হার্ট অ্যাটাক বা স্ট্রোক প্রিভেনশনে অনেকটাই সেটা সাহায্য করে।
তো শুধু যে ভাইরাল ইনফেকশনের জন্য আমরা ভ্যাকসিন দেবো সেটা না, ইনফ্যাক্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন, নিউমোকক্কাল ইনফেকশন বা নিউমোনিয়ার জন্য আমরা ভ্যাকসিনেশন দেওয়াটাই ইম্পর্টেন্ট। তো ভ্যাকসিনেশন শিডিউল কী হওয়া দরকার? ভ্যাকসিনেশন শিডিউল স্পেশালি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন প্রতি বছর একবার করে দেওয়া দরকার, আর নিউমোনিয়া যেটা ভ্যাকসিনেশন, এটা নিউমোনিয়া ভ্যাকসিনেশন প্রতি 5 বছর একবার করে দেওয়াটা দরকার। তার সঙ্গে অন্যান্য কিছু ইমার্জিং ভ্যাকসিনেশন আছে, যেমন আরএসভি বা রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস ভ্যাকসিনেশন বা জস্টার ভ্যাকসিনেশন, এগুলো আছে, কিন্তু মিনিমাম ন্যূনতম পক্ষে ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড নিউমোকক্কাল ভ্যাকসিনেশন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর এই ভ্যাকসিনেশন দে আর সেফ অ্যান্ড দে আর এফেক্টিভ। তেমন কোনো মেজর সাইড এফেক্ট এই ভ্যাকসিনেশনের নেই। মাইনর সাইড এফেক্ট যেমন সামান্য একটু জ্বর আসতে পারে বা একটু গায়ে ব্যথা হতে পারে, একটু ম্যাজম্যাজ করতে পারে, বাট আদারওয়াইজ দে আর কোয়াইট সেফ অ্যান্ড দে আর ভেরি ভেরি এফেক্ট। তার জন্য অ্যাজ এ প্রিভেনশন, হার্ট ডিজিজ বা স্ট্রোকের প্রিভেন্টিভ অ্যাসপেক্ট হিসেবে আমরা ভ্যাকসিনেশনকে এখন দেখছি অ্যাজ এ ফোর্থ পিলার। নর্মালি আমরা সুগার, প্রেশার, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড এগুলো কন্ট্রোল রাখার জন্য বলি, যেটা আমাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোককে প্রিভেন্ট করবে। কিন্তু ফোর্থ পিলার হিসেবে অ্যাজ এ প্রিভেন্টিভ অ্যাসপেক্ট আপনি যদি ভ্যাকসিনেশন দিচ্ছেন, স্পেশালি আপনার যদি হাই রিস্ক গ্রুপের মধ্যে পড়ছেন, তাহলে কিন্তু ভ্যাকসিনেশন দিলে ইট উইল গিভ ইউ প্রোটেকশন এগেইনস্ট হার্ট অ্যাটাক অ্যান্ড স্ট্রোক। তার জন্য ইনফ্লুয়েঞ্জাকে অবহেলা করবেন না, গেট ভ্যাকসিনেটেড। শুধু আপনি না, আপনার বাড়ির সবাইকে ভ্যাকসিনেশন দিন। যদি বয়স যদি 65-এর বেশি হয় বা কোমরবিডিটি যদি থাকে, যদি ডায়াবেটিস থাকে বা কিডনির সমস্যা থাকে, হার্টের সমস্যা থাকে, আগে স্ট্রোক হয়েছে বা আগে হার্ট অ্যাটাক হয়েছে, তাহলে অবশ্যই ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড নিউমোকক্কাল ভ্যাকসিন দিন। সেটা আপনাকে প্রিভেন্ট করবে, আপনার পরিবারকে প্রিভেন্ট করবে অ্যান্ড হোল কমিউনিটিকে অ্যাজ সাচ প্রিভেন্ট করবে। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, ভিডিওতে আপনি শেয়ার করুন।